নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন সন্তোষ চট্টোপাধ্যায়ের লেখা না ম্যাকনিল সাহেবের ঘোড়া। শুরু হচ্ছে আজকের গল্প ম্যাকনিল সাহেবের ঘোড়া। ডাকের গন্ডগোলে বেশ কিছুদিন পরেই চিঠিটা হাতে এলো আমার। চিঠি লিখেছে সজল বিহারের মুঙ্গের থেকে। ওদের ওখানে কয়েকটা দিন কাটিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছে আমাদের মানে আমাকে আর রূপককে। সজলের চিঠির শেষ অংশটা পড়ার পরই আসল কথাটা বুঝতে পারলাম। ও রূপককে তার মনের মতো একটা জিনিস দেখাতে চায়। রূপক আমাদের দুজনের দারুণ বন্ধু। সজল দূরে চলে যাওয়ার পর আমার সঙ্গেই সময় কাটে রূপকের। যেমন ডান পিঠে তেমনই দুর্জয় সাহসী রূপক। ভয় কাকে বলে ও বোধহয় জানেই না। তারই মাঝখানে বেশ কিছু ঝামেলাতেও জড়িয়ে পড়ে। রূপকের অদ্ভুত এক নেশা আছে, তা হলো পোড়ো বাড়ি বা ভুতুরে বাড়ি বলতে যা বোঝায় সেই সব দেখে বেড়ানো। সন্ধান পেলেই হলো রূপক ঠিক সেখানে হাজির হয়ে যাবে। ভূত তো গ্রাহ্যের মধ্যেই আনতে চায় না। কতদিন যে ও এই ধরনের বাড়িতে রাত কাটিয়ে এসেছে হিসাব করে বলা শক্ত, তবে ভূত কোনোদিনই ওর সামনে আসেনি। সজল রূপকের এই নেশার কথা ভালোভাবে জানে, তাই তো চিঠিতে একটা মোক্ষম টোপ ফেলেছে। লিখেছে ওদের শহর থেকে কয়েক মাইল দূরে এমন একটা পোড়ো বাড়ি আর ধ্বংসস্তূপ আছে যা দেখলে রূপক আশ্চর্য তো হবেই, এমনকি এদিকটা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করারও সুযোগ পাবে। রূপকের আগ্রহ জাগিয়ে তোলার পক্ষে এতটুকুই যথেষ্ট। চিঠিখানা পাওয়ার পরেই রূপকের কাছে ছুটলাম। বাড়িতেই ছিল ও। দেখলাম সজলের চিঠিটা পড়তে পড়তে উত্তেজনায় ওর চোখ দুটো চকচক করে উঠল। আমাকে বলল, দারুণ হবে, তুই আজ কি লিখে দে, আমরা সামনের সপ্তাহে রওনা হয়ে যাব। সেই মতোই চিঠি লিখে দিলাম সজলকে, আর একটা টেলিগ্রামও করে জানিয়ে দিলাম কবে আমরা পৌঁছাচ্ছি। স্টেশন ট্রেন নামা পর্যন্ত যেন রূপক অপেক্ষা করতে পারছিল না। উন্মুখ হয়ে তাকিয়েছিল প্ল্যাটফর্মের দিকে। কতক্ষণে সজলে দেখা পাবে সে। দেখা পেতে অবশ্য দেরি হলো না। সুটকেস হাতে নিয়ে ট্রেন থেকে নামতেই প্রায় ছুটে এসে আমাদের জড়িয়ে ধরল সজল। যা লোভ দেখিয়েছিস রূপককে, ও না এসে পারে, আমি হেসে বললাম। রূপকের দেরি সইছিল না, সরাসরি জিজ্ঞেস করে বসলো, জায়গাটা কত দূর রে সজল? আরে দাঁড়া, আগে কদিন জমিয়ে আড্ডা দিই, তারপর তো সব দেখাবো। সজল হাঁটতে হাঁটতে বলল। স্টেশনের বাইরে এসে সাইকেল রিক্সা নিয়ে রওনা হলাম আমরা। বেশ বড় শহর মুঙ্গের। আগে কোনো দিনই আসেনি, তাই বলাই ভালো, এবং ভালোও লাগলো। সজলদের বাড়ি শহরের প্রায় মাঝখানে। বেশ বড় বাড়ি, সুন্দর পথঘাট। সজলে বাবা বড় সরকারি চাকরি করেন, তাই আরাম বিলাসের অভাব নেই। তিনি শহরের সরকারি হাসপাতালের প্রধান। বাড়ির সকলেই আমাদের দেখে খুব খুশি হলেন। রূপকের ডান পিঠে স্বভাব চরিত্রের কথা সবাই জানেন, তাই নিয়ে সজলে বাবা খুব একটা ঠাট্টা তামাশা করলেন একদম। দুপুরে খাওয়া দাওয়ার পর আর তর সইল না রূপকে। সজলকে তাড়া লাগালো পুরো বাড়ি সম্বন্ধে যাবতীয় তথ্য জানাতে। বাধ্য হয়ে সজল বলতে শুরু করলো, জায়গাটা এখান থেকে মাইল খানেক দূরে, মাইল 10 দূরে বলতে বলা যায়। আগাছা আর জঙ্গলে ভরা। শোনা যায় বহু বছর আগে নীলকর সাহেবদের কুটি ছিল। এই নীলকর সাহেবরা ছিল প্রচণ্ড অত্যাচারী। বহু মানুষকে তারা মেরেও ফেলেছিল। লোকটার নেশা ছিল আচ্ছা, তবে একটা কথা বলি, তবে সবার মধ্যে ম্যাকনিল ছিল বড় সাংঘাতিক প্রকৃতির। যেমন নিষ্ঠুর তেমনি অত্যাচারী। লোকটার নেশা একটা ছিল, যেটা বলছিলাম, সেটা ছিল ঘোড়ায় চড়া। একটা সুন্দর ঘোড়ার পিঠে চাবুক হাতে তাকে সবসময় দেখা যেত। ঘোড়ায় চড়া সাহেবকে দেখলে বুক কেঁপে উঠত সকলের। পুরো বাড়িটা ছিল ওই সাহেবের বাংলো। তাহলে
কালই যাওয়া যাক, উৎসাহ নিয়ে বলল রূপক। আপত্তি নেই, তবে দিনের বেলায় যেতে হবে, আর ফিরে আসতে হবে অন্ধকার নেমে আসার আগে। সজল একটু গম্ভীর হয়ে বলল, পুরো বাড়ি দিনের আলোয় দেখবার মানেই হয় না। রূপক এবার জোরে মাথা নাড়ল। আমরা একটা রাত ওখানে কাটাবই, তবে অ্যাডভেঞ্চারটা জমবে কিন্তু। না, সজল দৃঢ় স্বরে বলল, বাবা কিছুতেই রাজি হবে না, কিন্তু আমি তোদের নিয়ে যেতে পারি, এক শর্তে, দিনের বেলাতেই যেতে হবে। সজলের সঙ্গে রূপকের বেশ তর্ক লেগে গেল এবার। সজলও যাবে না, রূপকও ছাড়বে না। শেষে রূপক জানতে চাইল, তুই কি রাজি হচ্ছিস না? কেন বলতো, কিছু ভুতুরে টুতুরের ব্যাপার আছে নাকি? সজল বলল, গোলমেলে কিছু যে একটা আছে সেটা ঠিক। এর আগে দু একজন পালিয়ে এসেছিল। কিরকম গোলমাল? রূপক প্রশ্ন করল। এই রাতের অন্ধকারে ঘোড়ার পিঠে নাকি ম্যাগনিল সাহেবকে চাবুক হাতে দেখা যায় এখনো সেখানে। হো হো করে হেসে উঠল রূপক। আরে তাহলে দেখতে যেতেই হয়, ম্যাগনিল সাহেবের সঙ্গে একবার মোলাকাত করতেই হবে। না না না, এ সম্ভব নয়, অসম্ভব। তুই একটা ভিতর ডিম। ঠিক আছে, দিনের বেলাতেই তাহলে যাওয়া যাবে, কিন্তু কালই, রূপক বলল। সজলের বাবার অনুমতি পেতে দেরি হলো না। আমরা পরের দিনই একটা সাইকেল রিক্সায় রওনা হলাম। শহরের সীমানা ছেড়ে বেশ ঘন ঝোপ ঝাড় আর জঙ্গলে ঘেরা এক স্থানে পৌঁছালাম। তিনজন রিক্সাওয়ালাকে বসিয়ে রেখে আমরা এগোলাম। একটু পরেই চোখ হলো অনেকগুলো বাড়ির ধ্বংসস্তূপের মাঝে মস্ত একখানা পুরো বাড়ি। সারা বাড়িটায় বুনো গাছে ঘেরাটো। বাড়িটায় ঢুকতেই এক ঝাঁক চামচিকে আর বাদর উড়ে পালালো। কেমন যেন গা শিরশির করে উঠলো আমার। বাড়িটায় বেশ কয়েকখানা ঘর, বিশাল তাদের উচ্চতা। কেমন একটা পচা গন্ধ ভেসে আসছে আমাদের কাছে চারিদিক থেকে। নানা ভাঙা চোরা আসবাবপত্র ছড়াছড়ি ঘরগুলোয়। একটা ঘরে ঢুকতেই থমকে দাঁড়ালাম তিনজনে। সামনের দেওয়ালে টাঙানো ধুলোমাখা বিরাট এক অয়েল পেন্টিং। ঘোড়ার পিঠে উদ্ধত ভঙ্গিতে বসে আছেন একজন সাহেব, হাতে চাবুক। এই সেই নীলকর সাহেব, ম্যাগনিল সাহেব আর তার ঘোড়া, ফিসফিসিয়ে বলল সজল। লোকটা যে নিষ্ঠুর ছিল, ওর চোখ দেখলেই বোঝা যায়, রূপক বলল। ঘোড়াটাও বেশ ঝাঁতরেল, কিন্তু। সারা বাড়িটা বেশ আগ্রহ নিয়ে খুঁটিয়ে দেখে নিল রূপক। ওর কৌতূহল যে ভালো রকম জেগে উঠেছে তা টের পাচ্ছিলাম। বেশ, চল তাহলে ফেরা যাক, রূপক বলল। আমি একটু অবাক না হয়ে পারলাম না, এত সহজে ফিরে যেতে রাজি হলো রূপক। ও যে কেন এত তাড়াতাড়ি ফিরে আসতে রাজি হলো তখন না বুঝলেও পরে তা বুঝতে দেরি হলো না আমাদের। পরের দিনই রূপক চুপি চুপি আমাকে বলল, সন্তু, আজ রাত্রে আমরা দুজন ওই পুরো বাড়িতে যাবো। হ্যাঁ, কিন্তু খবরদার সজল বা এ বাড়ির অন্য কেউ কথাটা কিন্তু জানতে না পারে যেন। ব্যাপারটা আমার মোটেই কিন্তু ভালো লাগলো না। তাই বললাম, এই কাজটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে রূপক। সজলের বাবা অসন্তুষ্ট হবেন, এরকম করা একদম ঠিক হবে না। কিন্তু রূপককে বাধা দিলেও যে লাভ হবে না তাও জানতাম। ও আমাকে জানিয়ে রাখলো রাত 10টায় সবাই শুয়ে পড়লে আমরা চুপি চুপি বেরিয়ে পড়বো। ও একটা রিক্সাওয়ালার সঙ্গে সব ব্যবস্থা করে রেখেছে। সে আমাদের ধ্বংসস্তূপের কাছাকাছি পৌঁছে দিয়ে চলে আসবে, তবে অপেক্ষা করবে না কিছুতেই। বুঝতে পারলাম লোকটি ভয়ে কথা বলেছে। রাত তখন 10টা। সারা বাড়ি নির্ঝুম। আমাদের আলাদা ঘর, তাই বেরিয়ে পড়লেও কেউ জানতেই পারলো না। অন্ধকার রাস্তা দিয়ে প্রায় 1 ঘন্টার মধ্যেই আমরা আবার পৌঁছে গেলাম সেই জঙ্গলের মতো জায়গাটায়। এবার সত্যি কেমন ভয় ভয় করতে লাগলো আমার। চারপাশে অদ্ভুত একটা গা ছমছমে ভাব, অন্ধকারে ছায়ার মতো দাঁড়িয়ে ছোট বড় আর ঝোপঝাড়। দূরে কোথায় যেন ডেকে উঠলো একটা শিয়াল। কানে এলো কোনো রাত জাগা পাখির কর্কশ ডাক। শেষ হলো আজকের প্রথম পর্ব এইখানেই। ধন্যবাদ।